মান্থে আমি ব্যাকরণ আরো খানিকটা এক্সাম নিয়ে নেব, ব্যাকরণের আরো একটা প্র্যাকটিস সেট করিয়ে নেব। তারপর নেক্সট মান্থে যেটা বলেছি যে সাহিত্য সঞ্চয়নের পুরোটা পরীক্ষা নেব, ক্লাস 10টা। আচ্ছা, মানুষের ধর্মের মূল যে গদ্যাংশ সেটার নামও কিন্তু মানুষের ধর্ম নামক প্রবন্ধ। আচ্ছা, এখানে হচ্ছে মানুষের দেহে প্রথমে কতগুলো জীবকোষ রয়েছে, দেখো বহু কোটি জীবকোষ। আচ্ছা, এই জীবকোষ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি? জীবকোষ সম্পর্কে আমরা জানতে পারি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। এখানে দেখো লেখাই আছে যে অণুবীক্ষণ যোগে জানা যায় তাদের প্রত্যেকের চারিদিকে ফাঁক। অর্থাৎ জীবকোষ সম্পর্কে আমরা জানতে পারি সেটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এরপর হলো একদিকে এই জীবকোষগুলো আপন আপন পৃথক জীবনে জীবিত, আর একদিকে তাদের মধ্যে একটা গভীর নির্দেশ আছে, প্রেরণা আছে, একটি ঐকতত্ত্ব আছে, সেটি অগোচর পদার্থ। অর্থাৎ সেই বিষয়টা হচ্ছে আমাদের অগোচরে ঘটে থাকে। তাহলে কারা পৃথক জীবনে জীবিত? পৃথক জীবনে জীবিত হচ্ছে এই জীবকোষগুলো। পৃথক জীবনে জীবিত হচ্ছে জীবকোষগুলো, যাদের প্রেরণা আছে, ঐকতত্ত্ব আছে, ওই লাইনটা, প্রেরণা আছে, ঐকতত্ত্ব আছে। প্রেরণা ঐকতত্ত্ব আছে এবং সেটি হচ্ছে অগোচর পদার্থ। এই লাইনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জীবকোষের সার্থকতা, এখানে দেখো আছে যে জীবকোষের সার্থকতা, সেইখানেই তাদের সার্থকতা। কোথায় সার্থকতা? যেখানে তারা নিজের জীবন সীমাকে অতিক্রম করে সমস্ত দেহের জীবনে সত্য, সেখানে তারা আশ্চর্য, সেখানে তারা আপন স্বতন্ত্র জন্ম মৃত্যুর মধ্যে বদ্ধ নয়, সেইখানেই তাদের সার্থকতা। এই লাইনটা, যেখানে তারা জীবন সীমাকে অতিক্রম করে সমস্ত দেহের জীবনে সত্য, সেখানে তারা আশ্চর্য, সেখানে তারা আপন স্বতন্ত্র জন্ম মৃত্যুর মধ্যে বদ্ধ নয়, সেইখানেই তাদের সার্থকতা। আচ্ছা, জীবকোষগুলোর কত বছর অন্তর মানুষের দেহে পরিবর্তন ঘটে? কোষের 7 বছর, প্রতি 7 বছর অন্তর। এই লাইনটা, যেটা তাদের স্বদৈহিক নয় অর্থাৎ জীবকোষ, বিশ্বদৈহিক, সেই সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায়। এই লাইনটা। আচ্ছা, কর্কট রোগ বলতে কি বোঝো? কর্কট কথার অর্থ ক্যান্সার। কর্কট রোগ হলো ক্যান্সার। ক্যান্সারের মধ্যে কি নেই? ক্যান্সার একান্তই স্বতন্ত্র, বলা যেতে পারে এর কোনো দেহাত্মবোধ নেই, সমগ্র দেহের সে প্রতিকূল, মানে ক্যান্সার একবার হলে তাকে আর সারানো যায় না, দেহের পক্ষে একেই বলা যায় অশুভ, কোনোদিন সে সারে না। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। কিন্তু জীবকোষের মধ্যে যদি আত্মবোধ থাকতো তাহলে একদিকে তারা ক্ষুদ্রভাবে আপনাদেরকে স্বতন্ত্র জানত। এই কোষের মধ্যেই মূলত এই রোগটা আর কি বাড়ে। ঠিক আছে, আমরা এক কথায় বলে থাকি ক্যান্সার মিন্স হচ্ছে আমাদের গ্রোথ। গ্রোথ শব্দটা এটা কোষ থেকেই হয়, টিস্যু, কোষ, এগুলো থেকে। আবার বৃহৎ ভাবে নিজেদেরকে জানতো সমগ্র দেহ, কিন্তু জানতো অনুভবে, কল্পনায়। সমগ্র দেহকে প্রত্যক্ষত ও সম্পূর্ণত জানা সম্ভব হতো না। এইটা আরো একটা প্রত্যক্ষাতীত পদার্থ রয়েছে যা সর্বদেহব্যাপী কল্যাণ, যাকে বলি স্বাস্থ্য, যাকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ মানুষের শরীর থাকলেই তার যত্ন নিতে হয়, সেটাকেই তো আমরা বলে থাকি। তো
তাকেই আমরা বলছি স্বাস্থ্য। এই লাইনটা জীবকোষের আছে সমগ্র জীবন রক্ষার গভীরতর চেষ্টা যেমন জীবকোষের আছে, সে চেষ্টা রোগের অবস্থায় সর্বদেহের শত্রু হননে নিজেদের আত্মহানি ঘটায়। দেশপ্রেমিক যেমন করে দেশের জন্য প্রাণ দেয়, এই চেষ্টার রহস্য অনুসরণ করলেই বোঝা যেতে পারে এই ক্ষুদ্র দেহগুলির চরম লক্ষ্য এবং পরম ধর্ম এমন কিছুকে আশ্রয় করে করে যাকে বলবো তাদের বিশ্বদেহ। এই বিশ্বদেহ কাকে বলে? এইটা অর্থাৎ জীবকোষকে সবসময় ফলো করে কোনো কিছু করে। এই বিশ্বদেহ ব্যাপারটা হচ্ছে যে ক্ষুদ্র জীবকোষের পরম ধর্ম, ক্ষুদ্র জীবকোষের যেটা হচ্ছে চরম লক্ষ্য বা পরম ধর্ম, তাকে আশ্রয় করে। কাকে? না, বিশ্বদেহ। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই যে সেই বিরাট মানব অবিভক্ত চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম। এই লাইনটা, এই শ্লোকটা সেই বিশ্ব মানবের প্রেরণায় ব্যক্তিগত মানুষ এমন সকল কাজে প্রবৃত্ত হয় যা তার ভৌতিক সীমা অতিক্রমণের মুখে, যাকে সে বলে ভালো, বলে সুন্দর, বলে শ্রেষ্ঠ, কেবল সমাজ রক্ষার দিক থেকে নয়। এই লাইনটা গুরুত্বপূর্ণ। আপন আত্মার পরিপূর্ণ পরিতৃপ্তির দিক থেকে। অর্থাৎ এক কথায় এখানে এই যে ক্যান্সারের সঙ্গে আমরা দেখছি যে এখানে জীবকোষের কথা বলা হয়েছে। জীবকোষ সবকিছুতেই সে একটা শুভত্বের দিকে যায়, সবকিছুতেই জীবকোষের একটা শুভ দিককে আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা সেটা দেখতে পাই। প্রত্যেক জীবকোষের কোন চেষ্টা বর্তমান রয়েছে? সমগ্র জীবন রক্ষার চেষ্টা। প্রত্যেক জীবকোষের সমগ্র জীবন রক্ষার চেষ্টাটা বর্তমান রয়েছে। এই লাইনটা, এই এটা তোমাদের তোমার কি বলে মানবের ধর্ম, মানুষের ধর্ম যে প্রবন্ধ রয়েছে সেখানে রয়েছে। আর এই লাইনটা যেটা হচ্ছে যাকে সে বলে ভালো, বলে সুন্দর, বলে শ্রেষ্ঠ, কেবল সমাজ রক্ষার দিক থেকে নয়, আপন আত্মার পরিপূর্ণ পরিতৃপ্তির দিক থেকে। এটা গুরুত্বপূর্ণ। ডিমের ভিতরে যে পাখির ছানা আছে তার অঙ্গে দেখতে পাই ডানার সূচনা। ডিমে বাঁধা জীবনে সেই ডানার কোনো অর্থই নেই, সেখানে আছে ডানার অবিচলিত প্রতিবাদ। এই লাইনগুলো এখানে একটা, এটা একটা হচ্ছে তোমার তুলনা দেওয়া হয়েছে এই লাইনটা। অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে ডিমের ভিতরে যে পাখির ছানা আছে তার অঙ্গে আমরা দেখতে পাই ডানার সূচনা। ঠিক আছে, যেখানে ডিমে বাঁধা জীবনে সেই ডানার কোনো অর্থ নেই, মানে যতক্ষণ তারা আবদ্ধ হয়ে আছে, কবিগুরু কখনো আবদ্ধতা পছন্দ করতেন না। তো কবি বলছেন যে যতক্ষণ তারা আবদ্ধ হয়ে আছে ততক্ষণ কিছুই হবে না, সে যখন বাইরে আসবে ততক্ষণ ডানার কোনো, কিন্তু যখনই সে বাইরে আসবে তখনই কি হবে তার, তখনই হচ্ছে তার তোমার কি বলে, সে তখন উন্মুক্ত পরিবেশের মধ্যে নিজেকে স্বতন্ত্রভাবে তুলে ধরতে পারবে। যেখানে কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর প্রাবন্ধিকই বলো এই গ্রন্থটার মধ্যে দিয়ে যেখানে মানব দেহকে তিনি কি বলেছেন, চিরকালীন একটা জীবন প্রবাহের মধ্য দিয়ে যেতে বলেছেন। এক কথায় কবি এখানে সবসময় সবকিছু চলমান জীবনে, জীবনে যেটা চলমান সেই বিষয়টাতে বিশ্বাস করতেন। তো সেক্ষেত্রে চিরকালীন চিরন্তন যে একটা জীবনের যে একটা স্রোত, সেটার মধ্য দিয়ে তিনি জীবনকে বয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। দেহ মন যেখানে আত্মার পরিপূর্ণ বিকাশ, যে সেখানে উন্মুক্ত, সে কোনো বাধা ধরা জীবন যাপনের মধ্যে থাকবে না। এই গ্রন্থটার মধ্য দিয়ে সেটাই বলা হয়েছে। সেখান থেকেই মানুষের মধ্যে কি হবে, মানবতা বোধের একটা উত্তরণ ঘটবে, মানুষের মধ্যে মানবতা বোধের সূচনা হবে। আর সেটাই হচ্ছে মানুষের প্রকৃত মানব ধর্ম।
সেটাই মানুষের প্রকৃত ধর্ম। এই গ্রন্থটার মধ্য দিয়ে এক কথায় সেটাই বলা হয়েছে। পাখির সার্থকতা, ডিমে বাঁধা জীবনে কি অর্থহীন হয়ে পড়ে? ডিমে বাঁধা জীবনে আমরা দেখছি যে ভ্রূণের মধ্যে থাকা, যেখানে তোমার কি বলে ডিমে বাঁধা জীবনে সেখানে ডানার কোনো অর্থ নেই। ঠিক আছে, ভ্রূণের ডানা অর্থহীন হয়ে পড়ে, ডানার কোনো অর্থ নেই। আর পাখির সার্থকতা কিসে? যখন সে ডিমের বাইরে বেরিয়ে আসে, এসে যখন মুক্ত সত্যে ডানা মেলে বিচরণ করে, তাই তো? যখন পাখির সার্থকতা সেখানেই যেখানে, এই যে এই লাইনটা দেখো, ডিমের বাইরে সত্যের যে পূর্ণতা আজও তার কাছে অপ্রত্যক্ষ, সেই মুক্ত সত্যের সঞ্চরণেই পাখির সার্থকতা। তাহলে যখন সে ডিম থেকে বেরিয়ে আসবে এবং উন্মুক্ত ভাবে চলতে থাকবে, তখনই কিন্তু তার জীবনে কি হবে? জীবনের সার্থকতা। তাহলে পাখির কথাটা আমরা এখানে দেখলাম। এবার হলো দেখো পরেরটা, এখানে প্রথমটা তো বলেছে পাখির সঙ্গে তুলনা করেছে, পরেরটা বলছে জীবকে কল্পনা করা যাক সে যেন একটা জীবনযাত্রার একটা রেলগাড়ির মধ্যেই জন্মায়, বেঁচে থাকে মরে, অর্থাৎ তার একটা জীবন কি হচ্ছে, একটা চক্রের মতো চলছে। এই গাড়ি সংকীর্ণ লক্ষ্যপথে বাঁধা রাস্তায় চলে, জন্তুর মাথাটা গাড়ির নিম্নতলের সমরেখায়, গাড়ির সীমার মধ্যে তার আহার বিহারের সন্ধান চলছে, নিচের দিকে ঝুঁকে, ওইটুকুর মধ্যে বাধা বিপত্তি যথেষ্ট, তাই নিয়ে দিন কাটে। মানুষের মতো সে মাথা তুলে উঠে দাঁড়াতে পারে না, উপরের জানলা পর্যন্ত পৌঁছয় না তার দৃষ্টি, তার মনের গতি নেই প্রাণ ধারণের বাইরে। অর্থাৎ প্রাণীদের মনের গতি নেই, মানে কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকলে তার মনের কোনো গতি থাকবে না। আচ্ছা, কার দেহের একটা আছে এখানে, ছন্দ হচ্ছে দ্বিপদী, এটা হলো পাখির হবে। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট, যেটা হলো দিন তো চলে যেত যেমন চলছে হাজার লক্ষ প্রাণীর, কিন্তু মানুষকে অস্থির করে তুললে যে বললে তাকে ছাড়া পেতেই হবে, মানে বদ্ধ জীবনে মানুষের দিন তো চলেই যাচ্ছে, সেইখানেই যেখানে কি হবে আর তার প্রয়োজন নেই। একটা মিনিট একটু ওয়েট করো তো, একটা ফোন আসছে, জাস্ট